আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আমি চেষ্টা করেছি কিন্তু জয়েন হতে দেরি হয়ে গেছে। তো যাক, আজকে কি পড়া ছিল মনে আছে? জি স্যার, আজকে হচ্ছে ৩ টা পড়া ছিল। আচ্ছা, জি বল। একটা হচ্ছে হানিয়া, জি, আর তারপরে হচ্ছে হায়াটাস সানিয়া, হ্যাঁ, আর হচ্ছে অন্য নারীর প্রদাহের প্রতিবাদ। আচ্ছা, জি। প্রতিবাদ। আপনি পড়ে এসেছেন সেজন্য ধন্যবাদ। আমি স্ক্রিনে চলে যাই সরাসরি। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে চলে যাচ্ছি। জি, আচ্ছা। হার্নিয়া, প্রথমেই আসি যে হার্নিয়াটা কি? কেউ বলতে পারবেন যে হার্নিয়া কি? হানিয়া হচ্ছে শরীরের মানে একটা চার দেওয়ালের মধ্যে ছিদ্র অবস্থানে আবুদের মতো যে মানে একটা জিনিস বের হয়ে যায়, সেটাকে নরমালি আমরা হানিয়া বলি, যেটা বাইরে থেকে বোঝা যায় এবং শরীরে যেসব দুর্বল স্থান সেগুলোতে দেখা দেয়। আচ্ছা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না স্যার। স্যার, দেখা যায় না। ও, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আচ্ছা, ঠিক আছে। আমি আবার স্ক্রিনে চলে যাই। কন্টিনিউ স্টার্ট। আচ্ছা। এখন দেখা যাচ্ছে? স্যার কিছুক্ষণ আগে একটু শো করলো, এখন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, না? দাঁড়ান। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমি তাহলে মূল ইসে চলে যাই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি তাহলে এখন আ ঠিক ইসে এসেছি। এখানে একটা সংজ্ঞা দেয়া আছে। এখানে কি লেখা আছে? হার্নিয়া হলো এমন একটি অবস্থা যা প্রায়শই পেট বা কুৎকির আশেপাশে যা দেখা যায়, যেখানে একটি অঙ্গ, টিস্যু, আশেপাশের পেশি বা সংযোগকারী টিস্যুর একটি দুর্বল খোলার খোলের মধ্যে চেপে যায় এবং ভেঙে যায়, যার ফলে স্থানীয়ভাবে ব্যথা ও অস্বস্তি হয়। এটা একটা মনে করেন সাধারণ সংজ্ঞা। আমরা সহজেই যেভাবে বুঝতে পারি বা বুঝে থাকি সেটা হচ্ছে যে ধরেন যে পেটের ভিতরের যে আবরণ আছে না আমাদের পেটে, সেই আবরণের কোনো একটা অংশ যদি পাতলা হয়ে যায় এবং সেই স্থান দিয়ে যদি আমাদের ইন্টেস্টাইন এর কোনো অংশ বের হয়ে আসে তবে সেটা হচ্ছে হার্নিয়া। এই যে এইখানে হার্নিয়ার এই যে সংজ্ঞা দেয়া আছে, ওখানে যেভাবে আছে এখানেও দেয়া আছে সুন্দর করে। ঠিক আছে? তো আমার কথা কি বুঝতে পেরেছেন? যেমন মানে পেটের বিভিন্ন জায়গায় এটা হতে পারে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে যে আমাদের পেটের যে দেয়াল আছে, পেটের যে মনে করেন আবরণী পেশি আছে, এই আবরণী পেশির কোনো একটা অংশ দুর্বল হয়ে বা পাতলা হয়ে বা পেটের ভেতরের চাপ লেগে যদি বাইরের দিকে বের হয়ে আসে, তখন যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে হার্নিয়া। এটা পুরুষের হতে পারে, নারীদের হতে পারে বা বাচ্চা শিশুদের সবারই হতে পারে।
ঠিক আছে? আচ্ছা। তো এখানে ধরেন যে হার্নিয়া সম্পর্কে ওই সংজ্ঞা কাকে বলে সুন্দর করে বাংলায় সংজ্ঞা দেয়া আছে। হার্নিয়ার উপসর্গ সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা পরে ছবিতে যাই। আচ্ছা, একজন একটু পড়েন তো কি লেখা আছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একজন একটু পড়েন। হার্নিয়ার লক্ষণ এবং উপসর্গ অনেক রকমের হতে পারে, যেমন ব্যথাহীন ফোলা থেকে খুব ব্যথাদায়ক ফোলা, নরম সংবেদনশীল দেহের অংশ যেমন উদর বা শ্রোণী না শ্রেণী স্যার? শ্রেণী। হ্যাঁ, যা শরীরের বাইরে বেরিয়ে গিয়েছে, যাকে আবার উদরের মধ্যে ঠেলে ঢোকানো সম্ভব, আবার সম্ভব নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হার্নিয়ার লক্ষণ হচ্ছে উদরে বা শ্রোণী অঞ্চলে ব্যথা। সমস্ত হার্নিয়ার সমস্যার সৃষ্টি করে না। মাঝে মাঝে ব্যথা, জ্বালা হতে পারে বা চাপ বা টেনে ধরার মতন অনুভূতি হবে, বিশেষত যখন কঠিন শারীরিক পরিশ্রম করবেন। ব্যথার কারণ হলো পেটের পেশিতে টান পড়া। আচ্ছা, এখানে কি বোঝা গেল যে হার্নিয়ার কয়েকটা অবস্থা হতে পারে। যেমন একটা হচ্ছে বাইরে বের হয়ে আসছে, একটা অল্প বের হয়ে আসতে পারে, একটা বেশি বের হয়ে আসতে পারে। একটা হচ্ছে যে যদি আমরা চাপ দেই এমনি বাইরে বের হয়ে আসলো, আবার চাপ দিলে ভেতরে ঢুকে যায়। আবার কিছু আছে যে না, আমরা চাপ দিলেও সেটা আর ভেতরে ঢুকে আসার মতো অবস্থা থাকে না, এরকম হতে পারে। এভাবে এদেরকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এরপরে কি আছে? একটু পড়েন, আমি তারপরে যাচ্ছি, আমি এই কথা বলবো। তো এরপরে কি আছে? হিয়া হায়াটাস। আহ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন হিয়াটার হায়াটাস হার্নিয়া। হার্নিয়াতে উদরের উপরের দিকে, বিশেষত যখন পেট খালি থাকে, একটি নিস্তেজ ব্যথা হয়। যদি চিকিৎসা না করা হয় এবং হার্নিয়া বাড়তে থাকে, তখন বমি হতে পারে। বিস্তারিত পড়ার জন্য পেটের ব্যথার চিকিৎসা বা আচ্ছা, ইঙ্গুইয়াল ইনাল। আচ্ছা, আচ্ছা। এখানে হায়াটাস হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া, ওই অবস্থান ভেদে এই হার্নিয়াগুলোর নাম দেয়া আছে। ঠিক আছে? তো এর আগে আমরা যেটা পড়লাম এটা হচ্ছে হায়াটাস হার্নিয়া। এবার ইঙ্গুইনাল হার্নিয়া, ইঙ্গুইনাল রিজনে যদি হার্নিয়া হয় তাহলে ওটাকে ইঙ্গুইনাল হার্নিয়া বলে। আচ্ছা, এটা সম্পর্কে বলেন। আচ্ছা, ইঙ্গুইনাল হার্নিয়াটা পড়েন। স্যার, শো করছে না তো। শো করছে না এখন? আমি তো এক অবস্থাতেই আছি। এখন স্যার, দেখা যাচ্ছে? আপনার যেটা পিক আছে ওখানে শো করছে, বাট মানে প্রেজেন্টেশনটা শো করছে না, স্লাইডটা শো করছে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইঙ্গুইনাল হার্নিয়া হচ্ছে কুঁচকি দেশে একটি ফোলা দেখা যায়, তীব্র ব্যথা, জ্বালা এবং দুটোই বোধ হয় বোধ হবে, কিন্তু ইঙ্গুইনাল নার্ভে কোনো প্রদাহ হয়, বমি বমি ভাব, জ্বর হতে পারে যদি হার্নিয়া বাড়তে থাকে। বাচ্চাদের আম্বিকাল হার্নিয়া, এটা হচ্ছে নাভি দেশে যদি হার্নিয়া হয় সেটা হচ্ছে আম্বিকাল হার্নিয়া। এটা বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে, মহিলাদের হতে পারে। এছাড়া আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে না, না? দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসা যাক হার্নিয়া। মূলত হার্নিয়া গুলি প্রধানত কোথায় কোথায় হয় সেই জায়গাগুলিকেই এখানে উল্লেখ করা হয়েছে। কমন, এর বাইরেও আরো হার্নিয়া হয়। এখানে কি কি হার্নিয়া আছে, কি কি লেখা আছে বলেন তো?
umbilical hernia, inguinal hernia, femoral hernia. আচ্ছা, এখানে কমন যেটা বাচ্চাদের ছোট জন্মের পরেই অনেকের নাভির সঠিকভাবে না শুকিয়ে এই জায়গাতে হার্নিয়া হয় এবং বড়দেরও হয়। আবার অনেক সময় বড় মহিলাদের যারা প্রেগনেন্সি অবস্থায় থাকে পেটে অতিরিক্ত চাপের ফলে এই আম্বিলিকাল হার্নিয়াটা হয়। সেটা হচ্ছে আম্বিলিকাল এই শব্দটা হচ্ছে নাভির অবর মেডিকেল টার্ম আম্বিলিকাল হার্নিয়া। ইঙ্গুইনাল বলা হয় যে ইঙ্গুইনাল রিজিয়নে যে হার্নিয়া হয় সেই হার্নিয়াটাকে ইঙ্গুইনাল হার্নিয়া বলা হয়ে থাকে। এই যে এখানে ছবিতে দেয়া আছে, আমি বড় করছি, দেখা যাচ্ছে উপরে আম্বিলিকাল বা নাভিতে, এরপরে আচ্ছা ইঙ্গুইনাল রিজিয়নে দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর ফিমোরাল বলতে আরেকটু নিচে, ইঙ্গুইনাল রিজনের থেকে আরেকটু নিচে ফিমারের কাছে যদি হয় তাহলে বলা হয় ফিমোরাল হার্নিয়া। তো ক্লিয়ার? এখানে কি হয়েছে যে এই এখানকার যে ত্বক বা চামড়া আছে সেটা পাতলা হয়ে ভেতরের ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ির কোনো একটা অংশ বের হয়ে এসেছে। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু হার্নিয়া দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আপনাদের 9টা রিজিয়নের কথা মনে আছে? পুরো পেটটাকে আমরা যখন মেডিকেলে পড়ি, অ্যানাটমি পড়ি, তখন কি 9টা জি স্যার। ভাগে ভাগ করা হয় না? জি। আচ্ছা, কেউ বলতে পারবেন সেই ভাগগুলা বলতে পারবেন? এপিগ্যাস্ট্রিক একটা অঞ্চল, আর একটা হলো অ্যাম্বিলিকাল রিজিয়ন, হ্যাঁ, আর বলেছে স্যার লাম্বার রিজিয়ন, ভুলে গেছি স্যার, 9টা পড়ছিলাম। আচ্ছা। এপিগ্যাস্ট্রিক, আর কারো মনে আছে? হুম, এপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, umbilical region, তারপর লেফট হ্যাঁ, মাঝামাঝি 3টা। হাইপোকন্ড্রিয়াক, রাইট হুম, হাইপোকন্ড্রিয়াক, লেফট হুম। umbilical region, right umbilical region, আর লেফট ইলিয়াক region, আর রাইট ইলিয়াক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, সেই মানে আসলে এইগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। সেই এই জন্যই যে মানে আমরা যখনই অ্যাবডোমেন নিয়ে পড়বো তখন এই রিজিয়ন গুলো আমাদের অনেক বেশি কাজ যে দিবে। আমরা যখন পড়ালেখা করব, কোনো কিছু বুঝতে যাব, তখন আমাদের কাজে দিবে। তো ইপিগ্যাস্ট্রিক এরিয়াতে যদি হার্নিয়া হয়, ওই একদম উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এরপরে কি আছে? যদি আমলিকাস বা নাভিতে হয়, নাভি অঞ্চলে, তাহলে আমলিকাল হার্নিয়া। ইঙ্গুইনাল রিজিয়নে হলে ইঙ্গুইনাল হার্নিয়া। ফিমারের কাছাকাছি, ইঙ্গুইনালের নিচে ফিমারের কাছাকাছি হলে সেটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে আছে না? আছে স্যার। জি স্যার। আচ্ছা, এখানে মোটামুটি যে জায়গাগুলিতে হার্নিয়া হয় সেই হার্নিয়া হওয়ার জায়গাগুলি এখানে আসলে উল্লেখ করা হয়েছে। আমরা নতুন আর কি কি পেয়েছি? আগে তো পেয়েছি ইপিগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিক লেফটে হতে বা তার রাইটে হতে পারে, একটু মানে ঠিক একই জায়গায় হবে এমন না। আমলিকালটা কমন, ইঙ্গুইনালটা কমন, ফিমোরালটা কমন। তো এর বাইরে আর কি আছে? ডাইরেক্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আবার স্যার ইন ক্রাইসিস সাইট অফ দ্য ব্রিভিং। জি, জি।
আচ্ছা সার্জিক্যাল। আচ্ছা, তো আমরা মোটামুটি আগে তো একটা দুইটা জানতাম, আমরা এখন জানলাম যে না, অ্যাবডোমেনের বিভিন্ন জায়গায় কি হতে পারে, হার্নিয়া হতে হতে পারে। আচ্ছা, এই জায়গার নাম অনুসারে এই হার্নিয়া গুলোকে কি করা হয়? নামকরণ করা হয়। হ্যাঁ, নামকরণ করা হয়, ভিন্ন ভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। আচ্ছা, তো এই এইগুলার যদি আমরা লক্ষণ দেখি তাহলে কি কি লক্ষণ দেখতে পাবো? কেউ বলতে পারবেন? যে আমরা যে ওই হার্নিয়া প্রথমে দেখলাম। প্রথমে প্রদাহ হবে, আচ্ছা, ফোলা হবে। হ্যাঁ, প্রদাহ হলে তো এটা গরম ইয়ে হবে, ব্যথা হবে, অনেক সময় ইনফেকশন হতে পারে স্যার। জি, আমার বমি বমি ভাব থাকতে পারে, হুম, এগুলোই স্যার। স্যার এটা হচ্ছে যে যে কোনো কুচকি বা পায়ের দুপাশে ফুলে উঠবে, যখন শুয়ে থাকবে তখন সেটা কমে যাবে, আবার অন্য সময় সেটা বেড়ে যাবে। আবার হচ্ছে এই কুচকিটা ফুলে উঠে মানে যখন ব্যথা বেদনা হবে তখন দেখা যাবে সেটা হচ্ছে অন্ডকোষ পর্যন্ত চলে গেছে, মানে ছেলেদের অন্ডকোষ পর্যন্ত চলে গেছে। সেটা মানে চলার সময় বা উঠে দাঁড়ালে মনে হবে যে ভিতর দিকে চলে গেছে এরকম। এটা কোনো সময় নাভির সময় ফুলে উঠবে এবং নানা কারণে সেটা বৃদ্ধি পেতে থাকবে, আর সেটা চাপ দিলে কেমন ভেতর থেকে একটু শব্দ বের হবে, এবং হচ্ছে যে যখন ছেড়ে দিবে তখন পুনরায়, যখন চাপ দেওয়া যাবে সেটা নেমে যাবে, আবার ছেড়ে দেওয়া হবে তখন পুনরায় সে আগের অবস্থানে ফিরে আসবে, এবং সেখানে একটা ব্যথা বেদনা থাকবে, এবং হচ্ছে সে সময় দেখা যাবে যে হচ্ছে অনেক সময় বমি বমি একটা ভাব ভাব থাকে, আবার হাঁটা বা চলার সময় সেটা একটা অনুভব করা যায় এরকম। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর করে বলেছেন। আচ্ছা, আমরা এবার একটা জিনিস জানি যে হার্নিয়া কি কারণে হয়। আমরা তো পড়লাম যে হার্নিয়া হয় বা হার্নিয়া হচ্ছে, কিন্তু কারণগুলা কি এর, তা বলতে পারবেন যে এর বেশ কিছু কারণ আছে? জি স্যার, এটা হচ্ছে আঘাত লাগার কারণে কোনো কিছু ভারী, মানে আমার অ্যাবিলিটির চাইতে বেশি যখন কোনো কিছু তুলতে যাব, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যের অনেকে জন্য। ভারী জিনিস নিয়ে জিম করে বা কোনো ভারী বালতি, বস্তা কোনো কিছু উঠাতে গিয়ে হতে পারে। হ্যাঁ, তারপরে? জি, তারপরে হচ্ছে বেশি জোরে হাসি বা কান্না করলে, হাঁচি বা হ্যাঁ, যখন আমরা হচ্ছে গলায় কোনো কিছু জোর দিয়ে কোনো কিছু করব, মানে যারা গায়ক তারা যখন গান গায় বা বাঁশি বাজায় তখন হতে পারে, বা হচ্ছে যে জি। ঘোড়া মানে চড়ার ফলে হুপিং কাশি হাঁপানি এসব কারণে হানিয়া হতে পারে। উম খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, এগুলি হচ্ছে প্রধান কারণ। ভারী জিনিস তোলা, জোরে হাঁচি-কাশি, বাঁশি বাজানো, তারপরে জোরে হাসা, কোষ্ঠকাঠিন্যটা মানে বলা হয়নি। জোরে বক্তৃতা দেওয়ার কথা বলেছেন। এরপরে মনে করেন যে বেশি পরিমাণে ঘোড়ায় চড়া। তবে আমরা তো আসলে ঘোড়ায় চড়ি না। এটা হতে পারে যে যেমন হোন্ডা বা বাইক রাইড করা অনেক বেশি পরিমাণে। এটা হতে পারে ওর বিকল্প হিসেবে। অধিক পরিমাণে মনে করেন যে পেটের পেশিতে টান লাগা, এ ধরনের যদি অনেক বেশি হাঁটা, মলমূত্র ত্যাগের সময় যদি অনেকে কোদ দিয়ে টয়লেট করে না? সে কারণেও হতে পারে। এমনি এই সাধারণত আমরা খুব বেশি দেখতে পাই হচ্ছে ২ টা হার্নিয়া। একটা হচ্ছে আম্বিকাল হার্নিয়া, আর একটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। এই ২ টা কিন্তু খুব বেশি দেখতে পাই। বিশেষ করে আম্বিকাল হার্নিয়া তো বড়, মানে এটার একটা কারণ হচ্ছে যে মনে করেন যে আম্বিকাসে কোনো কারণে চাপ পড়লে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয় প্রেগন্যান্সি অবস্থায়। একটা হচ্ছে ছোট বাচ্চাদের নাভি সঠিকভাবে না শুকিয়ে এখানে হার্নিয়া হতে পারে। আর আরেকটা হচ্ছে যে না, এই প্রেগন্যান্সি কালীন যে চাপ পড়ে সে এর থেকে কারো ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, ইঙ্গুইনাল হার্নিয়া যেটা হয়, বিশেষ করে ছেলেদের ইঙ্গুইনাল হার্নিয়া মেয়েদের খুবই কম হয়। এটার মানে এটা খুবই কম, পার্সেন্টেজটা খুবই কম। সাধারণত ছেলেদের হয়, এবং ছেলেদের হওয়ার একটা কারণ হচ্ছে যে যখন ছেলে শিশু জন্মগ্রহণ করে তখন তার টেস্টিস বা অন্ডকোষ পেটের ভেতরে থাকে।
তো ভূমিষ্ঠ হওয়ার পূর্বে এটা নিচে স্ক্রোটামে নেমে আসে। এই নেমে আসার যে পথটা আছে, এটা কোনো কারণে যদি দেখা যাচ্ছে দুর্বল থাকে এবং ভিতরের কোনো ধরেন ইন্টেস্টাইন সেই চাপের ওই জায়গা দিয়ে বের হয়ে আসে, তাহলে এটা হতে পারে। এটা সাধারণত মানে টেস্টিসের মধ্যে বা টেস্টিসের পার্শ্বে এরকম ফুলে যায়, ব্যথা হয় এবং সেটা আবার শুয়ে থাকলে কমে যায়। সাধারণভাবে এটা কমনলি। আর এটারও কিছু ক্লাসিফিকেশন আছে। আপনার এর মনে করেন যে প্রধানত ইনকমপ্লিট হার্নিয়া আছে, কমপ্লিট হার্নিয়া আছে, এরপরে রিডিউস হার্নিয়া আছে, ইনরিডিউস হার্নিয়া আছে, স্ট্যাঙ্গুইনাল হার্নিয়া। এভাবে মনে করেন যে 5টা ভাগে ভাগ করা যেতে পারে। ইনকমপ্লিট মানে এটা হচ্ছে যে পরিপূর্ণ অল্প একটু হলো বা অল্প একটু হওয়ার পর এই ধরনের হার্নিয়া গুলো দেখাতে পারে। মানে পূর্ণ না, সামান্য কিছু হতে পারে। আর কমপ্লিট হচ্ছে পরিপূর্ণভাবেই যদি দেখা যাচ্ছে যে হার্নিয়াটা বের হয়ে আসে বা বের হয়ে আসার থাকে, যেটা আর ভিতরে ঢুকে না, এরকম যদি। রিডিউস যেটা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে হার্নিয়া হলো কিন্তু হওয়ার পরে সেটা আবার শুয়ে থাকলে বা রিল্যাক্সে থাকলে বা পাটা উঁচু করে যদি শোয়া যায়, তাহলে ভেতর দিকে ঢুকে যায়, এটা হচ্ছে রিডিউস। আর কোনোটা না, যে কোনো অবস্থাতেই সেটা আর ভিতরে ঢুকে না, এরকম যদি হয়, এটা হচ্ছে আনরিডিউস হার্নিয়া। আর আরেকটি হচ্ছে যে হার্নিয়ার, এবার যদি বলি যে লক্ষণাগুলি বলি, তো আমরা জানলাম। হার্নিয়ার যদি ভাবি ফল ধরি, তাহলে আমরা ভাবি ফল কি পাবো, যে এই হার্নিয়া থেকে কি কি হতে পারে সেটা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ করে শিশুদের হার্নিয়া নেয়ার ক্ষেত্রে মনে করেন যে যদি অবস্থাটা খুব প্রাথমিক অবস্থা হয়, অনেক সময় আমাদের ওষুধে ভালো হয়ে যায়। আর যদি দেখা যাচ্ছে যে সেটা না, রোগীর মনে করেন ব্যথা বেদনা, জ্বর, বমি, হাঁচি, কাশি এগুলি মারাত্মক অবস্থা হয়, তাহলে সেখানে অবস্ট্রাকশন হয়ে সেখানে গ্যাংগ্রিন হতে পারে এবং রোগী মৃত্যুবরণ করতে পারে। সেই জন্য কোনো অবস্থাতেই এটাকে খুব স্বাভাবিক অবস্থায় নেওয়া যাবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে ট্রিটমেন্ট দিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের মেডিসিনের আওতায় থাকলেই আমরা চিকিৎসা করব, নচেত আমরা কখনোই এমন কাজ করব না যেটা আমাদের মেডিসিনের আওতায় নেই, তারপরে আমরা করব। হার্নিয়ার মানে প্রাথমিক অবস্থায় বা অনেক সময় আমাদের মেডিসিনে ভালো হয়, বা এমন রোগী যাকে অপারেশন করা যাবে না, অনেক বয়স হয়েছে, উনি অপারেশন করলে যদি দেখা যাচ্ছে যে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে আর চেতনা ফিরে আসবে না। সেই ক্ষেত্রে হয়তো ওইরকম কজে আমরা দিতে পারি, একটু জটিল হলেও। না হলে আমরা মানে খুব বেশি জটিল হলে সেটা আমরা হসপিটালে রেফার করব এবং সার্জিক্যাল হিসেবে পাঠিয়ে দেব। আর যদি দেখা যাচ্ছে না, প্রাথমিক অবস্থায় হঠাৎ করে ধরা পড়েছে অল্প একটু, সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিব, টারসন দেব। টারসন হচ্ছে এক ধরনের চামড়ার ব্যাগ বা চামড়ার বেল্ট, যেটা হচ্ছে চাপ দিয়ে থাকে এই এই হার্নিয়ার যে জায়গায় হার্নিয়া হয়েছে সেখানে চাপ দিয়ে রেখে, যদি দেখা যাচ্ছে যে না, চিকিৎসার পর সে ভালো হয়ে গেছে এবং তাকে ভারী কোনো কিছু উঠাতে, তারপরে ভারী ব্যায়াম করতে, রাত্রি জাগরণ, এই ধরনের কিছু কাজ থেকে নিষেধ করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, অধিক পুষ্টি সহজ পাচ্য খাবার খেতে হবে। এবার যদি আমরা এর মানে রোগ নির্ণয়ের কথা বলি, তাহলে আমরা কিভাবে আসলে এটা রোগ নির্ণয় করতে পারবো যে হার্নিয়া বা অন্য কোনো কিছু, যেমন ইঙ্গুইনাল হার্নিয়া এবং
কিছু হার্নিয়ার ক্ষেত্রে আমরা সন্দেহে পড়ে যাই যে এটা আদৌ হার্নিয়া কি হার্নিয়া না। হার্নিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক সময় বের হয়ে আসলো কিন্তু হাত দিয়ে চাপ দিলে সেটা ভিতর দিকে ঢুকে যায়, বা ওই যে এর আগে একটু বললেন যে চাপ দিলে গো গো শব্দ হয়, এরকম একটা এটা হচ্ছে নর্মাল বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি করি টেস্টের ক্ষেত্রে, তাহলে আমরা বুঝতে পারবো বা নিশ্চিত হতে পারবো যে এটা হার্নিয়া। এরপরে হচ্ছে যে আপনার সিবিসি টেস্ট হতে পারে যে কতটুকু ইনফেকশন বা অন্য কোনো কিছু আছে। মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফিটাকে অনেকটাই আপনার নিশ্চিত টেস্ট ধরতে পারেন হার্নিয়ার ক্ষেত্রে। এবার আসা যাক যে এর আমরা চিকিৎসা কি দিব। চিকিৎসার ক্ষেত্রে রুগীকে অবশ্যই বেড রেস্টে রাখতে হবে, ভারী কাজ করতে দেয়া যাবে না। তাকে মনে করেন যে ভারী কাজ কর্ম অনেক কিছু থেকেই বিরত রাখতে হবে, ভারসাম্য দিতে হবে। পাশাপাশি সহজ এবং পুষ্টিকর, সহজে হজম হয় পুষ্টিকর খাদ্য খেতে দিতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। এবার আসা যাক হোমিও মেডিসিনের ক্ষেত্রে। যদি আমরা মেডিসিন দেই তাহলে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই লক্ষণ ভিত্তিক মেডিসিন অ্যাপ্লাই করব। সেই লক্ষণ ভিত্তিক মেডিসিনের মধ্যে হতে পারে অ্যাকোনাইট, ট্যাপিলাস, বেলেডোনা, অরামমেট, নাক্স ভূমিকা, ওপিয়াম। আমি আসলে এখানে সংক্ষেপ করে যাচ্ছি। আমরা রেপার্টরি করে বা ম্যাটারমেডিকাতে অনেক মেডিসিন পেতে পারি, কিন্তু তারপরেও আমরা আসলে আমাদের যেই মেডিসিনটা আমাদের জন্য প্রযোজ্য আমরা সেটাই। প্লাম্বামেট, ককুলাস ইন্ডিকা, লাইকোপোডিয়াম, কুপ্রামেট, বোরাক্স, ক্যালকেরিয়া কার্প, ল্যাকেসিস, এস্কিউলাস হিপ, ভিরেট্টাম অ্যালবাম, ক্যালকেরিয়া ফ্লোর। এই মেডিসিনগুলো কমন ভাবে আমাদের আসে, তবে এটা করা যাবে না যে আসলো বাস এই মেডিসিনটা দিয়ে দিলাম। যে আমাদের অবশ্যই লক্ষণ, যেমন প্রথম অবস্থায় আমরা অ্যাকোনাইটের যদি লক্ষণ থাকে অ্যাকোনাইট দিতে পারি। আর যদি দেখা যায় বেলের লক্ষণ থাকে যে চিরেক মারা ব্যথা, ফুলা, লাল হয়ে আছে, তাহলে আমরা দিতে পারি। অরামমেটের অন্যান্য লক্ষণের সাথে যে মনে করেন যে আত্মহত্যার প্রবণতায় বা নাক্স ভূমিকার ক্ষেত্রে আমরা দেখতেছি যে নাক্স ভূমিকার যত ধরনের অনিয়ম আছে, মেজাজ মনে করেন যে খুব বাজে মেজাজ, এরপরে উগ্র মেজাজ, তারপরে যত ধরনের অনিয়ম খাওয়া দাওয়া ঘুম চলাফেরা সবকিছুই আপনার নাক্সের মধ্যে পাবেন। ওপিয়ামের একটা জিনিস যে সে হচ্ছে মনে করেন যে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, এবং অন্যান্য যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি মিলিয়ে আপনারা দিতে পারেন। এরপরে প্লাম বাম মেটের একটা অন্যতম লক্ষণ হচ্ছে যে এর টয়লেটটা ছাগলের নাদা যেরকম হয় ওইরকম নাদার মতো দেখা যায়। এরপর ককুলাস ইন্ডিকার কথা যদি ধরি, ককুলাস ইন্ডিকা সাধারণত রাত্রি জাগরণের কারণে যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে যে গরম খাবার পছন্দ করে, ডান পাশে আক্রমণ হয়, এই আপনার যদি এই হার্নিয়াটা ডান পাশে দেখা যায় তাহলে আমরা দিতে পারি। কুপ্রাম মেটালিকাম দিতে পারি। বোরাক্স যদি দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আম্বিকাল হার্নিয়া শিশুর জিহ্বা বোরাক্সের মতো হয় এবং বোরাক্সের অন্যান্য কোলে উঠে থাকতে চায়, নিম্নগামীতে ভীতি। ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নাদুস নুদুস জিম পছন্দ করে, মাথাটা বড়, মাথা ঘেমে যায়, বা এই ধরনের যে বাচ্চাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভটা খুব ভালো কাজ করে যদি লক্ষণ মিলে যায়। তো ল্যাকেসিস ঠিক একই রকম, যদি অবস্ট্রাকশন হয় এবং গ্যাংগ্রিন শুরু হয়ে যায় সেই ধরনের ক্ষেত্রে অনেক সময় ভালো কাজ করতে পারে। এসকিউলাস হিপ যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে বা অন্যান্য লক্ষণ আছে, এ ঠিক এভাবে আমরা লক্ষণ মিলিয়ে এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারি। এবং রুগীকে অবশ্যই ফলো আপে রাখতে হবে, কতটুকু ভালো হচ্ছে না হচ্ছে, মানে আপনার নিয়মিত তাকে আসতে বলতে হবে, আসলে কি অবস্থা হয় সেটা দেখতে হবে। এই যে হায়াটাস হার্নিয়া ইসোফেগাসের উপরে এরকম অবস্থা তৈরি হয়, আমি আরো কিছু ছবি দেখাই। এই যে এখানে আছে হায়াটাস হার্নিয়া, এই যে এই অংশটা ফুলে বের হয়ে গেছে, এখানেও হায়াটাস হার্নিয়ার ছবি আছে। এরপরে দেখেন এন্ডোস্কোপিক ছবিগুলা কেমন হয়, আমরা তো বাইরে থেকে দেখলাম। আরেকটা হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য যদি আমরা দেখতে যাই তাহলে এন্ডোস্কোপি করে আমরা এই যে এখানে একটা রিজিয়নে ফুলা দেখতে পাচ্ছি,
একটু রেসপন্স করেন। জি স্যার। হ্যাঁ, এন্ডোস্কোপি করলে আমরা হার্নিয়ার ক্ষেত্রে ভিতরে যদি হয় এরকম একটা অবস্থা আমরা দেখতে পাবো। ঠিক আছে? এন্ডোস্কোপির আরো কিছু আছে। এই যে আমার কাছে ছবি আছে, আমি ছবিগুলা দেখাচ্ছি। এই যে মাঝখানে মানে স্বাভাবিকের চেয়ে একটু অস্বাভাবিক। এবার আসেন দেখেন কিভাবে ইঙ্গুইনাল হার্নিয়াতে এই যে ইন্টেস্টাইনের একটা বাম পাশে যেটা আছে দেখেন এটা স্বাভাবিক একটা অবস্থা, কিন্তু ডান পাশে দেখেন একটা গোল হয়ে ব্যান্ডের মতো হয়ে একটা অংশ ঢুকে গেছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। গোল, আচ্ছা, গোল এই অংশটা এটাই হচ্ছে যে আপনার সিম্ফাইসিস পিউবিস এর পাশে এই জায়গাটা ফুলে যায়। সিম্ফাইসিস পিউবিস যে এরিয়াতে আছে এই জায়গাতে, যে জায়গা দিয়ে আপনার নিচে আপনারা টেস্টিস দেখতে পাচ্ছেন, সাধারণত মায়ের পেট থেকে আমি মানে এটা আরো বড় করে বুঝালে ভালো হতো। খুব সহজে যে মায়ের পেটে থাকা অবস্থায় টেস্টিসটা উপরে থাকে, যখন ভূমিষ্ঠ হয় বা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে এটা অন্ডকোষে বা থলিতে নেমে আসে, তখন এই জায়গাতে একটু পাতলা পর্দা থাকে। এটা কোনো কারণে যদি দেখা যাচ্ছে মানে বেশি পাতলা হয়ে যায় অথবা ইন্টেস্টাইনের চাপেও সেই জায়গাটা মানে এদিক দিয়ে কোনো ইন্টেস্টাইন বের হয়ে আসে, তাহলেই এই ইঙ্গুইনাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখেন এই যে বাচ্চার ক্ষেত্রে এখানে কয়েকটা ছবি দেয়া আছে সুন্দর করে, যে এর পাশে কিভাবে এই হার্নিয়াগুলো দেখা যায়। ইঙ্গুইনাল হার্নিয়ার বেশ কয়েকটা চিত্র। এটা টেস্টিসের ওই পথটা, যে পথটা খুব সহজে ইন্টেস্টাইন বা ওই যে আপনার নাড়িভুঁড়ির কোনো একটা অংশ বের হয়ে আসার একটা থাকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে এখানেও দেখানো হয়েছে যে কোন অংশটা সিম্ফাইসিস পিউবিস, যেখানে পিউবিস হেয়ার হয় ওর পাশে ডান পাশে অথবা বাম পাশে এই জায়গাগুলিতেই, এই যে এখানে ছবি সুন্দর করে দেখানো হয়েছে, এই জায়গাগুলোতে সাধারণত ইঙ্গুইনাল হার্নিয়া হয়। আর আম্বিকাল হার্নিয়া অত বোঝানোর কিছু নাই, নাভিটা ফুলে যাবে, এটা তো খুব সহজেই বোঝা যায়। এই যে এখানেও একটা পার্শ্ব ছবি দিয়ে দেখানো হয়েছে যে ওই যে মানে টেস্টিসটা যেই দিক দিয়ে নেমে এসেছিল সেই পথটা ধরেই এই অংশটা চলে আসছে ইন্টেস্টাইনে। এখানেও পরপর ওই যে আপনার 2-3টা ছবি দেয়া আছে। তবে ইঙ্গুইনাল হার্নিয়া একটা বিষয় যে বাচ্চা এই যে এই মেয়েদের ক্ষেত্রে খুবই কম হয়, হয় না তা না, কিন্তু খুবই মাত্রা কম। তবে আম্বিকাল হার্নিয়া এই যে এটা বাচ্চাদের এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি হয়, এবং যারা অনেক ভারী কাজ করে, ভারী বোঝা উঠায় তাদের ক্ষেত্রেও অনেক বেশি হয়ে থাকে। এই যে আম্বিকাল হার্নিয়ার এখানে একটা বাচ্চার সুন্দর একটা ছবি আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আরো যাই, দেখি আমার কাছে আরো ছবি আছে। এই যে একটা স্বাভাবিক পেট আর একটা দেখেন এই যে হার্নিয়া, বোঝা যাচ্ছে দুটার মধ্যে পার্থক্য? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা দেখেন কি ভয়াবহ অবস্থা, দেখেছেন? জি স্যার। আচ্ছা, এটা বা এই যে এরকম অবস্থা যদি প্রাথমিক অবস্থায় ফোলা হয় তাহলে আমরা মেডিসিন দিয়ে অ্যাপ্লাই দেখব, কিন্তু অনেক বেশি বড় হলে আমরা সেটাকে অবশ্যই সার্জনের কাছে পাঠিয়ে দিব। এটা করব না, আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, যেটা হচ্ছে যে রোগীর স্বার্থ, অর্থাৎ রোগী কিভাবে ভালো হবে সুস্থ হবে সেটা আমাদের মানে এই রুগীকে চিকিৎসা করলেই আমি ভালো পাবো বা টাকা পাবো সেটা না, রুগী কিভাবে ভালো হবে টাকা এমনি আসবে ভালো চিকিৎসা দিলে। এই যে এরকম অবস্থায় এখন আপনি যদি ওষুধ দেন, শুধু ওষুধ দিয়েই গেলেন, এটা কি কমবে? আপনারা চিন্তা করে দেখেন, এটা ধরেন একজন প্রেগন্যান্সি মহিলা, প্রেগন্যান্সির পরেও এই অবস্থাটা থেকে যায়, এখানে এতটাই পাতলা হয়ে যায় যে এরকম বাড়তি বের হয়ে আছে, দেখতে পাচ্ছেন?
জি স্যার, এটা সার্জারি ছাড়া হবে না। এই ধরনের অবস্থা আমরা আমাদের অবশ্যই মানে বিষয়গুলো জেনে বুঝে তারপর ট্রিটমেন্ট করতে হবে, যে এই অবস্থাগুলোতে সার্জারি ছাড়া আমরা আসলেই কিছু করতে পারবো না। আচ্ছা, শেষের যে অবস্থাটা ছিল, মানে আমি এবার সেইখানে আসি, অন্ননালীর প্রদাহের প্রতিবাহ, তাই না? রিফ্লেক্স অফ ইসোফেগাস। এইটা হচ্ছে যে ইসোফেগাস তো আমরা প্রথমে পড়েছি, এর আগে পড়েছি না? জি স্যার। এটা হচ্ছে খাদ্য নালী। এই নালীতে কখনো এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই অবস্থা হয়ে এটা অনেক সময় অবস্ট্রাকশন বা বন্ধ হয়ে যায়, চিকিৎসা করলে এটা ভালো হয়, কিন্তু এই ভালো হওয়ার পরে এই রোগটাই অন্য জায়গায় ইফেক্ট করে, হয়তো মুখে বা অন্য একটা জায়গায়, সেটাই হচ্ছে প্রতিবাহ। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। রিফ্লেক্স অফ ইসোফেগাস গাইটিস এটা কি? যে এইখানে আসলে প্রদাহ হলো, প্রদাহটা ট্রিটমেন্ট করা হলো, ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে গেল। এই যে ইসোফেগাস, পূর্ণাঙ্গ ইসোফেগাস দেখতে পাচ্ছেন, এই যে প্রদাহ বা এই জায়গাগুলো সরু হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, এর সাথে কমন লক্ষণ ব্যথা থাকতে পারে, জ্বালাপোড়া থাকতে পারে, বমি হতে পারে, রোগী খেতে পারবে না, রোগী শুকিয়ে যাবে। এগুলি স্বাভাবিক, যে কমন যে লক্ষণগুলো সেই লক্ষণগুলোই থাকবে। আমরা এর আগে স্টমাকে আপনার প্রদাহে যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করেছি, ওই মেডিসিন, ওই জাতীয় মেডিসিনে আমরা লক্ষণ ভিত্তিক যে মেডিসিন পাবো সেই মেডিসিনটাই অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রেও আমরা সেই মেডিসিনগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে? এটা মূলত এই জায়গার রোগ, এটা ভালো হয়ে যায় এবং এর ভাবিফল খুব একটা খারাপ না। খুব মারাত্মক সমস্যা না হলে এটা সহজে ভালো হয়ে যায়, ওষুধ দিলে ভালো হয়। কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে, এই জায়গা ভালো হয়ে সে অন্য আরেকটা জায়গায় রোগটা তৈরি করতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এই যে এখানে ওই ছবিগুলাই মানে বিভিন্ন জায়গায় একটু বড় করে দেখানো হয়েছে যে কিভাবে এই সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, তো আমার মনে হয় যে আমি এমনি অনেকটা করে আপনাদের ক্লাসে জয়েন করতে পারতেছিলাম না, সেজন্য দুঃখিত। তো আমি চলে যাই। স্ক্রিন অফ করে দিলাম, আমি এখানে চলে আসছি। আচ্ছা, তো এবার প্রশ্ন। আচ্ছা, ভিডিও এখন বন্ধ করে দিতে পারেন। জয়ন্ত স্যার, ভিডিও বন্ধ করে দেন।